এইভাবে অবাক হয়ে জিজ্ঞেস, তুমি সুইমিং জানো না? বরিশালের মানুষ বেড়া। ফারাবী হাফিজের কাছে সংবাদ উপস্থাপনা মানে হচ্ছে, আমি প্রথমে শুরু করলাম এইভাবে ঠিকই, পরে আস্তে আস্তে ঠিকই এরকম হয়ে যেতাম। কাইন্ড অফ জোকিং, মানে দৌড়াচ্ছে, স্ক্রিনের কাছে যাচ্ছে, আবার চলে আসছে এবং এটাকে হাইপার করে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক সংবাদ শেষ হওয়ার পরেই লেগে যাবে। আপনার টেলিভিশন দেখেন একজন বিজ্ঞাপন দেয়, অল টাইম রেড, একটা বিজ্ঞাপন না? ওদের টেলিভিশন দেখবেন কোনো বিজ্ঞাপন নাই কেন? যে ঝামেলাটা হয়ে গেছে সেটা হচ্ছে যা লেখা আছে পড়ে দাও বাবা। যে সাংবাদিক মানেই হচ্ছে যে পকেটে পয়সা নাই, ওই ঝোলা নিয়ে ঘুরবে, বেতন নাই 2-3 মাসের। আপনি বলেন যে একজন শিক্ষক টাকা ছাড়া ফেয়ারলি নিয়োগ হয়, এবং ভারত সারা পৃথিবী শাসন করে এই আইআইটি দিয়ে। যত বড় বড় কথা বলুক, পুরো আমেরিকা চালায় ইন্ডিয়া, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিইও ইন্ডিয়ান। বেহুলা লক্ষিন্দরের গল্প শুনছেন? যে মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয়, আমি এরকম লাশ হাতে ধরে দেখছি। লেখা একটা চিরকুটের মধ্যে, উনি একজন মুসলিম নারী, আমরা জানাজা দিতে পারি নাই, পারলে জানাজাটা দিয়ে দিয়ে। একদিন ঘুমাইছে ট্রাকের নিচে, বৃষ্টি পড়ছিল ওই দিন, ট্রাকের নিচে। পরে দেখছি কুকুর আর আমি একসাথে ঘুমানো। আমি একটা মানুষকে ধরে যখন উঠাচ্ছি, ওই মানুষের হাত ধরে যখন আমি উঠাইলাম, ওই হাতের এই অংশ, এখান থেকে যে মাংস, সেটা আমার হাতের মধ্যে চলে আসছে, দগদগে একদম। আজকের এই গল্পটুকু শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফারাবীকে আমরা চিনি স্ক্রিনে, তার বাইরের আরেকটা ফারাবীকে আমরা চিনলাম, যেটা আমাদের ফারাবী। আমি বিশ্ববিদ্যালয় জীবনে আপনার সাংবাদিকতার পরের অভিজ্ঞতা একটু আসি। কেন এই সাবজেক্টে পড়লেন, নাকি পাওয়া আসলে? সাংবাদিকতা আসলে আমি খুব ইচ্ছা করে খুব ডেডিকেটেডলি সাংবাদিক হব এরকম ভাবি নাই। ওকে। আমার আসলে আমার অন্য সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, মার্কস কম ছিল, ইকোনমিক্সে পড়ার ইচ্ছা ছিল। সেম। সো আমি সুযোগ পাইলাম না। আমার ইংলিশে মার্কস কম ছিল, ওকে, 1 কম ছিল, এই কারণে আমি পাই নাই। সো জার্নালিজমে হয়ে গেল। সেই সময়ও ভাবলাম যে হয়ে যেহেতু গেছে, আচ্ছা পড়ি, কি বলে না বলে। এখন তো আমাদের পছন্দ করারও সুযোগ নাই, যেহেতু সিরিয়ালে এইখানে এসে পড়ছি। তবে জার্নালিজম ভালোই ছিল। তখন টেলিভিশনটা মাত্র আসা শুরু করছে, এবং তখন আমরা টেলিভিশন এক ধরনের স্মার্টনেস দেখলাম, যে সাংবাদিক মানেই হচ্ছে যে পকেটে পয়সা নাই, ওই ঝোলা নিয়ে ঘুরবে, বেতন নাই 2-3 মাসের, তারপরে গিয়ে 1 টাকার চা খাবে, রং চা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো ওই জায়গা থেকে জার্নালিজমটা একটা স্মার্ট জায়গায় আসলো, একটা লুক দেখলাম আমরা। এনটিভি আসলো তখন, যে ব্যাচটা তারা জয়েন করলো, তখন মনে হলো যে না, এরকম তো হওয়া যায়, এটা তো করা যায়, এবং নায়ক না হয়েও টেলিভিশনে ওই রকম একটা ফিল পাওয়া যায়, আমাকে মানুষ চিনবে, মানুষের কাছে যাওয়া যাবে, তখন একটা আশার জায়গা তৈরি হলো। এবং আরো যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই কাজের সুযোগ, আমার যেহেতু আব্বা পয়সা দেয় না, টাকা দেয় না যে তুমি তোমার টাকায় চলো, এরকম একটা টেন্ডেন্সি আমার আব্বার ছিল, গড়ে ওঠার ক্ষেত্রে আমার সেটাও খুব কাজে দিয়েছে, যে আমাকে ইনকাম করতে হবে। এবং সেকেন্ড ইয়ার থেকেই, তখন ফার্স্ট ইয়ার থেকেই কাজ খোঁজা শুরু, তখন একটু 2-1টা টিউশনি করাতাম। সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে যে পুরোপুরি জার্নালিজমে ঢুকে গেলাম। ওকে। সো আপনি এক অর্থে লাকি, বিকজ আপনি যে সাবজেক্টে পড়েছেন সেখানেই আপনার ক্যারিয়ার হয়েছে। আমাদের ম্যাক্সিমাম বলা যেতে পারে আর্টস ফ্যাকাল্টির যারা, এদের পরে একটাই ক্যারিয়ার হয় আরেকটাই। আপনি যদি এই মুহূর্তের কথা বলেন, বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল অবস্থা চলছে, সবচেয়ে বেশি যদি কোনো টেনশন, কোনো কিছু নিয়ে টেনশন থাকে, আমার সেটা হচ্ছে পড়াশোনা, বাচ্চাদের ভবিষ্যৎ। জওহরলাল নেহরুর সময়, ধরেন পাকিস্তান এবং ভারত যখন আলাদা হয়, আমেরিকার প্রেসিডেন্ট তাদেরকে দাওয়াত দিছিলেন। যখন সেই দেশে গেল, তখন বলল যে আপনারা কিছু চাইতে পারেন আমার কাছে। 2 জনের, প্রথমে আসলো পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি বললেন যে আমরা যেই পারমাণবিক যে বিষয়টা, যে প্রযুক্তিটা আমেরিকা নিয়ে আসছে, আমরা আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে চাই, আপনি আমাকে প্রযুক্তি দিয়ে, আপনি আমাকে ফাইন্যান্স দিয়ে এটা সহযোগিতা করবেন। উনি ওইখান থেকেই তখন যোগাযোগ করছেন, ওইখানেই তার উপদেষ্টাকে সাথে সাথে বলছেন যে দেখো বিষয়টা। এরপরে ভারতের প্রধানমন্ত্রী তাকে যখন জিজ্ঞেস করছে, উনি বলছেন যে আমার অত কিছু চাই না, আমাকে আপনার MIT যেটা আছে আমেরিকাতে, এই আদলে আমি ভারতে এরকম একটা কিছু চাই, শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান এখন ভারতের IIT, প্রত্যেকটা প্রদেশে, ভারতের প্রত্যেকটা প্রদেশে এখন IIT, এবং ভারত
সারা পৃথিবী শাসন করে এই আইআইটি আইআইটি দিয়ে ট্রু তো আপনার এই শিক্ষা ভারতে আপনি আমেরিকাতে যান যত বড় বড় কথা বলুক পুরো আমেরিকা চালায় ইন্ডিয়ান প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিইও ইন্ডিয়ান আপনি কানাডাতে যান আমি টরন্টোতে গেছি আমি 8 জন মানুষের সাথে কথা বলছি 8 জন ট্যাক্সি ড্রাইভার উবার ড্রাইভার আপনার রেস্টুরেন্টে খাইছি তারপরে হচ্ছে আর কোথায় গেলাম একটা দোকান থেকে ওই যে গ্রসারি শপে গেছি 8 জন হোটেল রেস্টুরেন্টে গেছি 8 জন মানুষের সাথে কথা বলছি আমি সেই টরন্টোতে গিয়ে 8 জনই ইন্ডিয়ান এবং তারা এমনভাবে জিনিসটা তৈরি করছে আপনি বাংলাদেশি মানুষ যদি যান আপনি দুবাইতে যান প্রভাবটা কি আপনি দুবাইতে গেলে দেখবেন যে ওরা সবাই হিন্দিতে কথা বলে আপনি এই চেহারা নিয়ে গেলে ওরা মনে করবে যে ইন্ডিয়ান হিন্দিতে কথা বলা শুরু করবে ওদের ভাষা আরবি দুবাইয়ের ভাষা আরবি কিন্তু সে কথা বলে হিন্দিতে কিভাবে ওদের প্রভাবটা এইভাবে ওরা ইনফ্লুয়েন্সটা তৈরি করছে এবং আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা কাজ করে হচ্ছে সব এই যে ধোয়া মোছা কি লাগবে কোথায় একদম মানে যেই ক্লাসটা আসলে পরিচ্ছন্ন মানে যাদের কোনো স্কিল নাই যাদের স্কিল হচ্ছে তুমি গায়ে খাটো দিন শেষে 50 টাকা নিয়ে যাও দিন শেষে 100 টাকা নিয়ে যাও আর ইন্ডিয়ানদের দেখবেন যে সুপারভাইজার লেভেলের ওদের খাটাচ্ছে ইন্ডিয়ানরা ওদের যে বস বাংলাদেশি যে ওয়ার্কারটা কাজ করে সৌদি আরবে আপনি মক্কায় যান সেখানে যাই দেখবেন যে সমস্ত ক্লিনাররা সব বাংলাদেশি আর যারা তাদের চালায় তারা হচ্ছে ইন্ডিয়ান প্রযুক্তি সে জানে যে প্রযুক্তি দিয়ে কিভাবে তোমাকে কয়জন আমার ওয়ার্কার কাজ করতেছে তাকে কিভাবে স্যালারি দিব সব ইন্ডিয়া থেকে এটা মানে রেগুলেশন হয় সো ওই আইআইটি এমন হয় না যে কাজ করতে গিয়ে কিছু জিনিস সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে যায় এবং সেটা কখনোই ডিলিট করা যায় না রিসেন্টলি যদি বলি যে আমি ফেনীর বন্যা এই বছরের যে বন্যা এটা অবিশ্বাস্য আমার লাইফের একটা মানে আমি এটা কোনোদিন ভুলতে পারবো না এবং আমি চিন্তা করেও এখানে যাই নাই আমি ভাবলাম যে ফেনীতে বন্যা হচ্ছে আমরা তো টেলিভিশন থেকে ধরেন আমরা রোহিঙ্গা যখন ঢল বাংলাদেশে আসে 2017 সালে তখন আমরা ওখানে লাইভ নিউজ প্রেজেন্টেশন করেছিলাম ওখান থেকে আমি এই পর্যন্ত কাদা এই পর্যন্ত আমার 2 পা কাদার মধ্যে কিন্তু মানে লাখ লাখ মানুষ ওখানে 12 লাখ মানুষ রোহিঙ্গা 8 লাখ মানুষ শুধুমাত্র ওইটুক সময়ের মধ্যে বাংলাদেশে ঢুকেছিল তো আমি কাদা মানুষ এবং প্রত্যেকটা মানুষ তো একদম মানে শূন্য হাতে সবাই খালি হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এবং ইয়াং মানুষজন নাই এবং আমি কাদার মধ্যে বাট আমার পাশে মানুষের পায়খানা মানুষের মানে বিশ্রী আপনি তাকাইতে পারবেন না মানে এই অবস্থার মধ্যে আমি খবর পড়লাম টানা 20 মিনিট এবং টানা 22 দিন আমরা ওখান থেকে যখন লাইভ করলাম এটা আমার লাইফের একটা মানে আমি এটা কোনোদিন ভুলতে পারবো না এবং বাংলাদেশের ইতিহাসে এর পরেও কোনোদিন হয় নাই যে একটা বুলেটিন হয় রিপোর্টাররা নর্মালি এই কাজটা করে কিন্তু প্রেজেন্টার মাঠ থেকে এটা অবিশ্বাস্য আর একটা যেটা কথা বলতে চাইলাম যে ফেনীর ঘটনা আমি ওখানে যখন গেলাম যখন পৌঁছাইছি ওখানে তখন দেখলাম আস্তে আস্তে আমাদের রাত ভোর হচ্ছিল তখন আমরা ট্রাকে জায়গা নাই ট্রাকের ছাদের উপরে 7 জন যাই পাগলামি করি এখনো তো বয়স টয়স যা আছে চলবে চালা যেতে পারবো কিন্তু আমি প্রিপারেশন নিয়ে যাইনি কোনোভাবে যে ওইখানে যা ঘটবে আমি কিছু জানি না ওইখানে যাওয়ার পর দেখলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই তো আমি 4 দিন আমার ফ্যামিলি থেকে টোটালি আলাদা আমি জানতাম না যে আমি যে আগে একটা মেসেজ দিয়ে আসবো যে আমি হারাই গেলে তোমরা টেনশন করো না ওখানে নেটওয়ার্কের সমস্যা ওখানে গিয়ে দেখলাম আমরা যেখানে পৌঁছাইছি শুধুমাত্র একটা ট্রাঙ্ক রোড ফেনীর যারা মানুষ তারা চিনবে ট্রাঙ্ক রোডটা বাদ দিয়ে বাকি ফেনী শহরও পানির নিচে ফেনী বাংলাদেশের এমন একটা জেলা আমি জানি না আমার মনে হয় না আমি তো সাংবাদিকতা করতে গিয়ে সারা বাংলাদেশে অলমোস্ট ঘুরলাম শুধুমাত্র জেলা হিসেবে ফেনীর মতো এত ধনী জেলা আমার মনে হয় নাই ফেনী আর কুমিল্লা মনে হয় কম্পিট করবে কাছাকাছি ওকে এত ধনী মানুষ এবং 16 না 18 তলা বিল্ডিং গুনলাম আমি ফেনী শহরে 27টা আমার নিজের চোখে 18 তলা অথবা 16 তলা মনে হয় 16 তলা বিল্ডিং আপনি জেলা শহরে তো আপনি 6 তলা বিল্ডিং পাওয়া মুশকিল হয়ে যায় অনেক জেলাতেই সো এত ধনী মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ খাবারের কষ্টে ভুগছে প্রত্যেকটা মানুষের বাসায় ইলেকট্রিসিটি নাই প্রত্যেকটা মানুষ ফেনীর মানুষ যদি হয়ে থাকে এটা সারা জীবন সে মনে রাখবে আমি এমন সিনারি দেখলাম আমার চোখে বেহুলা লক্ষিন্দরের গল্প শুনছেন যে মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয় আমি এরকম লাশ হাতে ধরে দেখছি যে মানুষ মরতেছে ভেসে যাচ্ছে কবরের জায়গা নাই মাটি তো নাই এবং ওই যে ভেলায় তাকে ভাসায় দেয়া হয়েছে
এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে আমি একটা প্লাস্টিকের বোতল পাইছি, সেখানে গন্ধ, কে যাবে, মানে 3-4 দিন হয়ে গেছে মৃতদেহ, মাছি আর উপরে মশারি দিয়ে ঢাকা। তো আমি কাছে গেলাম, লেখা একটা চিরকুটের মধ্যে, উনি একজন মুসলিম নারী, আমরা জানাজা দিতে পারি নাই, পারলে জানাজাটা দিয়ে দিয়েন। আমরা ওখানে দাঁড়ায় জানাজা করলাম, নৌকার মধ্যে দাঁড়ায়, বোট নিয়ে। ওইখানে মানে এইরকম লাশ আমার নিজের চোখে আমরা 2টা সরাইলাম। আমাদের বাচ্চারা যারা ছিল আমাদের সাথে, ওরা এক জায়গায় নিয়ে গেল, একটা লাশকে শুধুমাত্র আমরা কবর দিতে পারছিলাম, মানে একটু উঁচু জায়গায়, এটা পাইছিলাম আর কি, স্পিডবোটের সাথে বেঁধে। এখন কে খুঁজবে কার, মানে সবাই তো প্রাণ নিয়ে বাঁচানো, ছেলে মেয়ে, কিয়ামতের কথা আমরা জানি না যে ছেলে মেয়েকে চিনবে না, মেয়ে বাবা মাকে চিনবে না, এই টাইপের একটা ব্যাপার। যার জীবন, আমরা একটা মহিলা এবং একটা পুরুষ, ওনাদের বয়স, দুইজনেরই বয়স 70+, দুইজনকে গাছের মাথা থেকে আমরা মানে 48 ঘন্টা পর উঠাইছি। এরকম 7,500 মানুষকে আমরা উদ্ধার করছিলাম ফেনীতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মানুষের মৃতদেহ, হাজার হাজার গরুকে আমরা ভাসতে দেখছি। এগুলো আমি জাস্ট গল্প শুনছি, এবং আমি সিনেমায় মনে হয় ছোটবেলায় দেখছিলাম আর কি, এটা কি যেন একটা মুভির মধ্যে, যে সেটা দেখছিলাম যে সাপে কাটা এই কারণে ভাষায় দেয়, আমি ভুলে গেছি সিনেমার গল্প, কিন্তু এটা নিজের চোখে, এবং 2024 সালে এসে এটা দেখতে হবে। বাংলাদেশে যেহেতু পলিটিক্যাল এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার পরপরই বন্যা, তো মানুষ এটা আসলে টের পায়নি। ট্রু। কিন্তু এই অবস্থাটা ফেনীর মানুষ কিন্তু এই অবস্থা সে দেখে নাই, সেটা বিশ্বাস হচ্ছে, সেটা ছবি আঁকতে পারবে না। মানুষের আমরা মানে আমার মনে হয় কয়েকশো কিলোমিটার ওই কয়দিন যে ঘুরছি আমরা, বাড়ি হচ্ছে যে টিনের চালের এইখান দিয়ে পানি, মানে চালটুকু দেখা যাচ্ছে যেখানে একটা বাড়ি ছিল। কোথায় মাঠ, কোথায় ফসলের মাঠ, কোথায় সাধারণ খেলার মাঠ, কোথায় রাস্তা, কোথায় ঘর বাড়ি, কিছুই বোঝা যাচ্ছে না। মানুষকে এরকম পাইছি আমরা যে ওই টিনের উপরে 3 দিন পর তাকে আমরা উদ্ধার করছি। এবং ফেনীর মানুষ সম্পর্কে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তাদের সম্পর্কে দেখবেন যে একটা নেগেটিভ কথা বলে, এই ফেনী, কুমিল্লা, নোয়াখালী তোরা সেলফি, সেই টাইপের কথাবার্তা সারা জীবন শুনে আসছি। আমি অবিশ্বাস আমার কাছে যে ফেনীতে এবার গিয়ে আমি 2 দিন খাই নাই। এরপরে যখন মানুষকে খাবার দিলাম, আমাকে এক মহিলা বলতেছে যে বাবা তুমি খাইছো, মানে 2 দিন পর। আমরা কিন্তু ধরেন যে ইমোশনাল হয়ে যায়, মানে ট্রাকে ছিলাম, আমার ওই দিন কোনো হোটেল নাই, মোটেল নাই, আমি কোনোদিন এটা করিনি। আমার ধরেন আমরা যত ছোট লেভেল থেকে ঘুরে আসি, আমি ট্রাকে ঘুমাইছি 3 দিন খোলা আকাশের নিচে। মানুষেরই এমন একদিন ঘুমাইছে ট্রাকের নিচে, বৃষ্টি পড়ছিল ওই দিন, ট্রাকের নিচে, পরে দেখছি কুকুর আর আমি একসাথে ঘুমানো, মানে ঘুমাই গেছিলাম, এত টায়ার্ড সারাদিন। আমাদের সাথে যারা ছিল এরা হারাই ফেলছিলাম। 8 ঘন্টা সাঁতার কেটে একজনকে উদ্ধার করে নিয়ে আসছিলাম আমরা। আজকের এই গল্পটুকু শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, যে ফারাবিকে আমরা চিনি স্ক্রিনে, তার বাইরের আরেকটা ফারাবিকে আমরা চিনলাম, যেটা আমাদের ফারাবি।